হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সঙ্গে উদস্থিতিবিদ্যা ও বায়ুমণ্ডলের চাপ এই চ্যাপ্টারের 8 নম্বর পার্টেতে কোনো তরলের উপর থাকা কোনো বস্তুর, কোনো স্থির তরলের উপর থাকা কোনো বস্তুর উপর যে ক্রিয়াশীল বল তার বিভিন্ন রূপগুলো আলোচনা করব। তার আগে আর্কিমিডিস প্রিন্সিপালের একটা প্রমাণটা বাকি ছিল, সেটা হচ্ছে কি কোনো সংকর ধাতুর আমরা আলাদা আলাদা ভর কীভাবে নির্ণয় করব আর্কিমিডিস প্রিন্সিপাল ইউজ করে। অর্থাৎ এর আগের ভিডিওতে 7 নম্বর পার্টেতে তোমাদের আর্কিমিডিস প্রিন্সিপাল এবং সেখান থেকে কয়েকটা ডেরিভেশনগুলো প্রমাণ করেছিলাম। একটা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে কি কোনো সংকর ধাতু তাকে যদি জলে ডুবিয়ে আর্কিমিডিস প্রিন্সিপাল ইউজ করে আমরা কীভাবে প্রত্যেকের ভর বের করব সেইটা আজকে প্রমাণ করব। তারপরে কোনো স্থির তরল বা কোনো বস্তুকে যদি রাখা হয় তার উপরে যে ক্রিয়াশীল বল হবে সেই বলগুলো কেমন হবে, কখন বস্তুটা ডুবে যাবে, কখন বস্তুটা ভাসবে, কখন আংশিক অবস্থা থাকবে, সেই টোটাল ডিটেলসটা আজ আলোচনা করব। তাহলে আজকের ভিডিওটি খুবই কনসেপচুয়াল হবে, ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথায় স্কিপ করবে না। ওকে, তো আমার আলোচনা শুরু করবো। তো শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাস আছে সেই সিলেবাস হিসাবে ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো। ওকে, তাহলে তোমরা প্রথমে হেডিং দাও যে সংকর ধাতুর উপাদান দুটির ভর নির্ণয়। আমরা আর্কিমিডিসের প্রিন্সিপাল দেখেছিলাম, সেখানে ধরলাম কোনো একটা জলাশয় আছে। ওকে, কোনো জলাশয় আছে, তো কোনো বস্তুর যদি বায়ুমণ্ডলে বা বাতাসে যদি তার ওজন W1 হয় এবং জলের নিমজ্জিত অবস্থায় তার ওজন যদি W2 হয়, তাহলে আপাত ওজনটা কত হয়েছিল? যদি W1 মাইনাস W2, এটা হচ্ছে আপাত ওজন। ওকে, তাহলে আপাত ওজন, বস্তুটা আপাত ওজন কতটা হয়েছিল? W1 মাইনাস W2। এর আগের ভিডিও পুরো ক্লিয়ার করেছিলাম। আগের ভিডিও তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখবে, সেখানে আর্কিমিডিস প্রিন্সিপালের বেসিক কনসেপ্টগুলো সব ক্লিয়ার করেছিলাম। আজকে এর পরের স্টেপ লাস্ট একটা বাকি আছে, সেটা আলোচনা করে দেবো। তাহলে এটা ছিল কি W1 মাইনাস W2 হচ্ছে বস্তুটা যখন জলের নিমজ্জিত অবস্থায় থাকবে তখন তার আপাত ওজন। ওকে, এইটা আমরা বের করেছিলাম। এবারে আমরা কোনো একটা পিওর বা বিশুদ্ধ কোনো একটা বস্তুকে না ডুবিয়ে যদি একটা সংকর ধাতুকে ডোবাই, অর্থাৎ তার মধ্যে 2-3 ধরনের ধাতু যদি থাকে, সেক্ষেত্রে আমরা তার ভরটা কীভাবে আলাদা করে বের করতে পারি। মানে একটা ধরলাম তামা আর নিকেল, তামা বা লোহা দুটোকে একসঙ্গে মিক্স আপ করে একটা ধাতু তৈরি করা আছে। সেই ধাতুর মধ্যে কতটা তামা আছে, কতটা লোহা আছে, তার দুটোর ভর কত, সেইটা আজকে যে ফর্মুলা বা আজকে যে ডেরিভেশন করবো সেখান থেকে তোমার ক্লিয়ারলি বুঝে যাবে। তাহলে আমি একটা ধরে নিলাম যে একটা ধাতু আছে, ধরলাম একটা আমার ধাতু আছে যেটা যার মধ্যে কি দুটো, মানে এটা হচ্ছে আমার সংকর ধাতু, এর মধ্যে দুটো ধাতু আছে আলাদা করে। এটা একরকম ধাতু আছে ধরলাম, আর বাদ বাকিটা আছে। ওকে, বাদ বাকিটা এটা আছে। তাহলে এখানে এইটার ভর ধরলাম কি MA, আর এটার ভর ধরলাম কি MB। এটা হচ্ছে কি A ধাতু, এটা হচ্ছে আমার B ধাতু। তাহলে এরকম দুটো ধাতুকে আলাদা করে যুক্ত করে একটা সংকর ধাতু তৈরি করা আছে। টোটালটা তাহলে কি হচ্ছে কি সংকর ধাতু, সংকর ধাতু। ওকে, তাহলে এই সংকর ধাতুর যখন বায়ুতে ওজন হবে, এর ওজনটা ধরলাম কি, এর ওজন হচ্ছে কি W1, অর্থাৎ সংকর ধাতুর বায়ুতে ওজন হচ্ছে কি W1। এবার যখন জলে ডুবিয়েছি এই ধাতুটা কি, যখন আমরা জলে ডুবাবো তখন তার ওজনটা কি হবে? তখন ধরলাম এই W2 হয়েছে, একই অবস্থায় থাকবে। ওকে, বাদ বাকিটা হচ্ছে কি অন্য ধাতু। তাহলে আমি যদি বলি যে বস্তুটার, এই যে বস্তুর আমরা এর আগে বস্তুটা আয়তন বের করেছিলাম, তাহলে এই বস্তুটাকে এই সংকর ধাতু যেটা আছে যার ওজন হচ্ছে W1 বায়ুতে, এবং এটা যখন জলে ডুবেছে তার ওজন হচ্ছে W2, তাহলে সেখানে আমরা বস্তুর আপাত ওজন আজ থেকে বস্তুর আয়তনটা বের করেছিলাম। তাহলে বস্তুর আয়তন এখানে কত হবে? তাহলে অতএব বস্তুর আয়তন সেটা আমরা কত বের করেছিলাম? সেটা হচ্ছে কি V = W1 মাইনাস W2 = রোজ, যেখানে এই রো হচ্ছে কি জলের ঘনত্ব। ওকে, জলের ঘনত্ব। আর এই ভিটা হচ্ছে কি বস্তুর আয়তন, যে ধাতু আছে এই বস্তুর আয়তন।
সংকর ধাতুর আয়তন লিখে দিই, সংকর ধাতুর আয়তন। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। পুরো কনসেপ্টটা ক্লিয়ার, ভালো করে বুঝে এটা যেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। ওকে, একদম খুব ইজি, কোনো টাফ ব্যাপার নেই। বইয়ে এদিক ওদিক ঘুরে যেইভাবেই থাকুক, আমি যেইভাবে বলছি সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করো, দেখবে এটা কোনো টাফ নেই। তাহলে কী বললাম, একটা সংকর ধাতু আছে যার মধ্যে দুটো ধাতু আছে, যার প্রথমে MA আর দ্বিতীয় হচ্ছে MB ধরলাম। ওকে, এটাকে MB ধরলাম। তাহলে এ আর বি, তাহলে এই বস্তু, এই সংকর ধাতুটা যখন বায়ুর মাধ্যমে আছে তখন তার ওজন হচ্ছে W1। যখন বস্তুটাকে আমি বা এই সংকর ধাতুটাকে যখন আমি জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় রেখেছি তার ওজন হচ্ছে W2। তাহলে এখান থেকে বস্তুটার আয়তন কত হবে, এর আগের ভিডিও সেটা বের করেছিলাম, ফর্মুলা আমার রেডি আছে, সেটা কি V = W1 - W2/ρg, যেখানে W1 > W2, এর বায়ুতে ওজনটা বেশি হবে। তাহলে এটা হচ্ছে V = W1 - W2/ρg। রো হচ্ছে কি, যেই জলে বা যেই তরলে নিমজ্জিত করেছি তার ঘনত্ব, আর W1 - W2 আপাত ওজন হ্রাস। ওকে, তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা এই সংকর ধাতুর আমরা ভর এবং ঘনত্ব ধরে নেব। তাহলে এখানে লিখি, ধরি A এবং B ধাতুর ভর এবং ঘনত্ব যথাক্রমে MA, MB এবং ρA এবং ρB। তাহলে এর আলাদা করে ঘনত্ব পেয়ে গেলাম, এইটার আলাদা করে ঘনত্ব পেয়ে গেলাম। অর্থাৎ এই এ বস্তুটা বা এ ধাতুটার ঘনত্ব হচ্ছে কি ρA, আর এই ঘনত্ব ধাতুটার ঘনত্ব হচ্ছে কি ρB, এটা পেয়ে গেলাম। এবারে আমি যদি আলাদা করে বস্তুটার ওজন বের করি তাহলে কী হবে দেখানো। তাহলে আমি যদি চাই, এখানে আমি মুছে দিয়েছি একটু, এখানটায় সমীকরণটা আমি পাশে লিখে রাখছি। সমীকরণটা কী ছিল, V = W1 - W2/ρg, এটা 1 নম্বর। তাহলে এখান থেকে যদি বলি, তাহলে এ বস্তুটার আয়তন কত হবে, এ বস্তুটার আয়তন, তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। যে অতএব আমরা নর্মালি জানি আয়তন ভর ρ = কি M/V, তাহলে V = M/ρ। ওকে, তাহলে এটা হচ্ছে আমার বেসিক ফর্মুলা, এখানে আয়তন বের করা। তাহলে আমি যদি বলি এখানে যে অতএব এ ধাতুর আয়তন, সেটাকে VA ধরলাম, ইকুয়াল টু কী হবে, তাহলে এই ফর্মুলা অনুযায়ী MA/ρA এবং B ধাতুর আয়তন VB ধরলাম হচ্ছে কি MB/ρB। এবারে এখানটা একটু কেস আছে, দেখে নাও এইটাকে আমরা একটা কেমন সহায়তা করে দেখে নাও। তাহলে এখানে দেখে নাও, আমরা এখানে জানি যে W1 = mg। যদি এটা টোটালটার ভর আমি m ধরি, বা আমি এটা ডাইরেক্ট এইভাবে বলতে পারি W1 = ma + mb × g, ওজন তাহলে W1 যে বায়ু মাধ্যমে যখন যার ওজন, বস্তুটার ওজন হয়েছিল তখন তার ওজন = ma + mb × g। তাহলে বা আমরা বলতে পারি ma + mb = W1/g। তাহলে বা mb = আমরা বলতে পারি W1/g - ma, এটা আমরা বলতে পারি, কোনো সমস্যা নেই। তা সেটা এখানে বসাবো। তাহলে ইকুয়াল টু আমরা এটা বলতে পারি W1/g - ma/ρb। তাহলে এটা কার আয়তন পেলাম, বি ধাতুর আয়তন। তাহলে বস্তুটা বা সংকর ধাতুর মোট আয়তন, দুটো আয়তন যোগফল। তাহলে বলতে পারি অতএব সংকর ধাতুর মোট আয়তন V = VA + VB। তাহলে বা আমরা বলতে পারি V = V এর মান কত পেয়েছি, MA/ρA প্লাস নেক্সট VB এর মান কত পেয়েছি আমরা, এটা W1/g - ma/ρb। ওকে, এটা পেলাম। তাহলে এটাকে আমরা একটু সমাধান করব বা এটাকে আমরা ইকুয়াল করে দেবো, দেখুন
একটা কাজ হবে, এটা আরেকটা লাইন করে সমাধানটা করি একটু। তাহলে বলতে পারি বা ভি ইকুয়াল টু এম এ বাই রো এ, এটাকে আমি রো বি দিয়ে গুণ করছি, প্লাস W1 বাই রো বি জি মাইনাস এম এ বাই রো বি। ওকে, তাহলে এটা আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। আগে আমার সমীকরণ ছিল 1 নম্বর, ভি ইকুয়াল টু W1 মাইনাস W2 বাই কী ছিল এটা, এখান থেকে আমরা বলতে পেরেছিলাম কি রো জি, এটা ছিল 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করিয়া পাই। তাহলে ব্যাপারটা আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এখানে 1 নম্বর সমীকরণটা আমরা কীভাবে পেলাম সেটা দেখলে তোমরা। এবারে 2 নম্বর সমীকরণের জন্য আমরা আলাদা আলাদা করলাম এটাকে। এটা এ বস্তুটা, এ সংখ্য ধাতুটার, এ ধাতুটার আমরা আলাদা ঘনত্ব ভর বললাম, বি ধাতুটার ঘনত্ব আর আমরা ভর আলাদা বললাম। সেখান থেকে এ ধাতুটার আয়তনটা কত হবে সেটা বের করলাম, ভর বাই আয়তন, ভর বাই ঘনত্ব, সেখান থেকে আয়তন বের করলাম। এবং বি বস্তুটার বা বি ধাতুটার ঘনত্ব কত হবে বা আয়তন কত হবে সেটা বের করলাম এমবি আকারে। কিন্তু সেই এমবিটাকে আবার আমরা চেঞ্জ করলাম এখান থেকে যে W1 বাই জি মাইনাস এম এ, এটা তোমরা পাশেই করে দেবে। ওকে, এটা আমি এখানে যেমন পাশে করেছি তোমরাও প্রমাণ অনুসারে এরকম পাশেই করে দেবে। সেটা করার পর তাহলে এই ভি এ, তাহলে এবার এই সংখ্য ধাতুর মোট আয়তন তাহলে কত হচ্ছে, দুটো যোগ হবে, যোগ হয়ে দুটোর আয়তন বসিয়ে দিলাম, তাহলে এটা একটা সমীকরণ পেলাম। তাহলে এই আয়তন আর এই আয়তন দুটো সমান, কারণ এইটা ছিল বস্তুর আয়তন, তাহলে দুটো আয়তন সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, অতএব 1 নম্বর 2 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে আমরা কি পাবো দেখে নাও। তাহলে বলতে পারি এখানে যে এম এ বাই রো এ প্লাস W1 বাই রো বি জি মাইনাস এম এ বাই রো বি ইকুয়াল টু W1 মাইনাস W2 বাই রো জি। এটা তাহলে একটা কাজ করছি, W1 বাই রো বি জি ওটাকে আমি সাইডে করে দিচ্ছি। তাহলে বা এই দুটো থেকে এইটা আর এটা থেকে এম এ কমন নিচ্ছি, তাহলে এম এ কমন নিলে 1 বাই রো এ মাইনাস 1 বাই রো বি এটা পেলাম, ইকুয়াল টু W1 মাইনাস W2 বাই রো জি, এটা ওদিকে গেলে মাইনাস W1 রো বি জি। ওকে, এটা পেলাম আমরা। এবার একটা কাজ করি, তাহলে এটা আমরা একটু লসাগু করব। তাহলে এম এ, এটা যে লসাগু করি, রো এ রো বি, তাহলে রো এ চলে গেল রো বি মাইনাস রো এ, এখান থেকে যদি 1 বাই জি কমন নিয়ে নিই, তাহলে 1 বাই জি কমন নিয়ে থাকে কি দেখে নাও, W1 মাইনাস W2 ডিভাইডেড বাই রো মাইনাস W1 বাই রো বি, তাহলে এটা পেলাম। তাহলে দেখে নাও, ব্যাস আমার কমপ্লিট হয়ে গেলে কাজটা। এবারে কি করবো দেখে নাও, এবারে দেখে নাও, তাহলে বা বলতে পারি এম এ ইকুয়াল টু 1 বাই জি ইন্টু W1 মাইনাস W2 বাই রো মাইনাস ওকে W1 বাই রো বি ইন্টু, তাহলে এটাকে আমি এখানে গুণ করে দিচ্ছি। গুণ করলে কী হবে দেখে নাও, এখানে যদি আমরা এটা গুণ করি, গুণ করলে কি পাবো দেখে নাও, তাহলে এখান থেকে পাচ্ছি কি রো এ রো বি বাই রো বি মাইনাস রো এ, এটা। তা দেখে নাও, এটাই হচ্ছে আমার ঘনত্ব, আলাদা আলাদা করে ভর নির্ণয় করলাম দেখে নাও। তাহলে এই ফর্মুলা থেকে যদি আমার W1 W2 এর মান জানা থাকে, জলের ঘনত্ব জানা থাকে, রো বি এবং রো এর যদি ঘনত্ব জানা থাকে, সেখানে ভর কত হবে খুব সহজে আমরা বের করতে পারবো। তাহলে আমরা যদি একটার ভর বের করতে পারি, তাহলে আমার যে ফর্মুলা ছিল W1 ইকুয়াল টু এম এ প্লাস এম বি, বা এম বি ইকুয়াল টু, যে আমরা ফর্মুলা যে পেয়েছিলাম এম বি ইকুয়াল টু W1 বাই জি মাইনাস এম এ। তাহলে এই ফর্মুলা থেকে দেখে নাও, এই ফর্মুলা থেকে, তাহলে এই দুটো সমীকরণ দেখে নাও, এই সমীকরণ থেকে যদি W1 W2 রো আর রো বির যদি মান জানা থাকে, তাহলে খুব সহজে আমরা এম এ বের করতে পারবো। তাহলে সেই এম এর মান যদি জানা থাকে, তাহলে এম এর মানটা এখানে বসিয়ে দিয়ে আমরা এম বি বের করতে পারবো। তাহলে এই ফর্মুলা, তাহলে এই একটা ফর্মুলা, এই দুটো ফর্মুলা ব্যবহার করে যে কোনো সংখ্যার ধাতুর আমরা ভর আলাদা আলাদা করে নির্ণয় করতে পারবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে আমরা যেটা আলোচনা করবো সেটা কি স্থির তরলে কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল। ওকে, তো এটা হেডিং দাও, তা স্থির তরলে ক্রিয়াশীল। তার নেক্সট পয়েন্ট হবে স্থির তরলে থাকা
একটি বস্তুর উপর ক্রিয়াশীল বল। দেখুন এটা খুবই কনসেপচুয়াল আছে, খুব সহজ, যদি ব্যাপারটা বুঝতে পারো সব থেকে সহজ লাগে তোমার এটা, এবং এইটা শুধু বোঝার দরকার আছে, মুখস্থ করার প্রয়োজন নেই। মানে এটা এমন একটা টপিক আছে, এইখানে যদি কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যায় অনেক অঙ্কও করতে পারবে, আর এখান থেকে যদি এমসিকিউ কোশ্চেন আসে সেটা করতে পারবে। তাছাড়া এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশনও দিয়ে দেবো যে কীভাবে এইগুলো পড়লে তুমি ভালোভাবে বুঝতে পারবে বা কীভাবে পড়লে তুমি ভালো নাম্বার পাবে। ওকে, তাহলে তোমরা এটা হেডিং দাও যে স্থির তরলে থাকা একটি বস্তুর উপর ক্রিয়াশীল বল। মানে ধরো আমার তরল আছে এখানে, ওকে, তো এই তরলটা স্থির অবস্থায় আছে। ওকে, একটা জলাশয় হতে পারে, কোনো একটা জলাশয়, কোনো একটা হ্রদ, এরকম টাইপের। তো এই অবস্থায় এইরকম তরলের মধ্যে ধরো একটা বস্তু আছে, আমার এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে যদি আমি তিনটে কেস করতে পারি, একটা হচ্ছে কি বস্তুটাকে সম্পূর্ণ জলে নিমজ্জিত করে দিতে হবে, হয় বস্তুটা সম্পূর্ণ জলে নিমজ্জিত অবস্থায় থাকবে, নালে বস্তুটা আংশিক নিমজ্জিত অবস্থায় থাকবে। ওকে, বা বস্তুর উপর দিকে ভেসে থাকবে। তাহলে এই তিনটে কেস হতে পারে, কোনো একটা বস্তু থাকলে আমরা এই তিনটে কেসই আলোচনা করে ডিটেলসে আলোচনা করবো। ওকে, তাহলে দেখানো সেই জন্য এটা খুবই কনসেপচুয়াল আছে, শুধু এটা লিখে বা ডেরিভেশন করার ব্যাপার না, এটা খুব কনসেপচুয়াল ব্যাপারটা আছে। মানে এর কনসেপ্টটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হবে। মানে একটা বস্তু বায়ু মাধ্যমে আছে বা বায়ুমণ্ডলের মধ্যে আছে আমার, তাহলে তার যে ওজন হয় তার ওজনটা আমি ধরলাম কি W1। ওকে, তাহলে এই বস্তুটাকে যদি আমি একটা জলের মধ্যে নিমজ্জিত করি, তাহলে এর নিম্নমুখী বল একটা কাজ করবে নিচের দিকে। একটা বস্তু যখন জলের মধ্যে থাকে তার উপর দুটো কাজ করে, দেখো দুটো বল কাজ করবে। একটা বল কী কাজ করবে দেখো, ধরো আমি এটাই ধরলাম, এই একটা বল নিচের দিকে কাজ করবে, সেটাকে আমি ধরলাম এটা W1ই ধরলাম, W1। সেই বলটা, এটা কোন বল? বস্তু যে নিজস্ব ওজন আছে, নিজস্ব যে ভর আছে, সেই ভর সেই ওজনের জন্য বস্তুটার ভর একটা বা একটা বল বা একটা ওজন নিচের দিকে ক্রিয়া করবে। ওকে, সেটা বস্তু নিজস্ব প্রপার্টিস বা নিজের গুণ বা নিজের বস্তু ধর্ম হিসাবে বা তার ওজন হিসাবে। ঠিক জলের মধ্যে যখন বস্তু রাখবো তার উপরে যে বলটা নিচে থেকে কাজ করবে, ঠিক জলও বিপরীত দিকে, জলও কী করবে বিপরীত দিকে, উপরের দিকে, অর্থাৎ উপরের দিকে একটা আলাদা বল কাজ করবে, আলাদা বল ক্রিয়া করে। ওকে, আলাদা বল উপর দিকে ক্রিয়া করে, সেটাকে আমরা W2 বললাম। তাহলে W2 বল উপর দিকে ক্রিয়া করবে, তার ফলে বস্তুটার ওজনটা হ্রাস পায়, নালে একই থাকতো। যদি এই বলটাকে আমরা বলি প্লবতা বল। ওকে, এটা আমরা বলেছিলাম, এটা প্লবক বল বা প্লবতা বলে সেখানে আমরা বলেছিলাম, এটা হচ্ছে কি প্লবতা বল, তা বল। ওকে, তাহলে এই দুটো বল ক্রিয়া করে। কোনো বস্তুকে যখন বায়ু ছাড়া জলের মধ্যে রাখি বা গ্যাসের মধ্যে রাখি, তখন সেই তরল বা সেই জলের মধ্যে যে আছে বস্তুর একটা ওজন বা একটা বল নিচের দিকে বা নিম্নমুখী ক্রিয়া করবে। সেটা কি কারণে? সেটা বস্তুর নিজস্ব ওজনের জন্য, তার ওজনটা কত সেই জন্য। আর এই বলটা বস্তুর ভর কেন্দ্রগামী হবে, অবশ্যই এটা মনে রাখবে। এই বলটা বস্তুটির ভর কেন্দ্রগামী, নিচের দিকে পরপর ভর কেন্দ্রগামী একদম নিচের দিকে ক্রিয়া করবে। ওকে, যে কোনো একদিকে নয়, ভর কেন্দ্র বরাবর নিচের দিকে বলটা ক্রিয়া করবে, সেটাকে আমরা W1 বললাম। ঠিক একইভাবে বস্তুর যেই তরলে আমি বস্তুটা ডোবাচ্ছি, তরলের একটা বিপরীত দিকে, যেই দিকে বস্তু ডুবছে তার বিপরীত দিকে একটা বল ক্রিয়া করবে, সেটা বলা হয় প্লবতা বল বা প্লবক বল। এই বলটাও একটা প্লবক কেন্দ্র আছে, সেই কেন্দ্র বরাবর উপর দিকে ক্রিয়া করবে, সেটা হচ্ছে W2। তাহলে হতে পারে কি দুটো কেস হতে পারে, আমরা এখানে তিনটে কেস বলতে পারি। একটা কেস হচ্ছে কি W1 গ্রেটার দ্যান W2 হতে পারে, 1 নম্বর কেস। আর 2 নম্বর কেস বলতে পারি কি W1 লেস দ্যান W2 হতে পারে। আর তিনটে কেস বলতে পারি কি W1 ইকুয়াল টু W2 হতে পারে। তাহলে এই তিনটে কেস আমার হতে পারে, এই তিনটে কেসটাই আমরা আলোচনা করব। তাহলে একটা বস্তুকে যখন জলে নিমজ্জিত করি, একদম সহজভাবে পাতিভাবে বুঝে না, একদম যত সহজভাবে তুমি বোঝার চেষ্টা করবে ততই চ্যাপ্টারটা সহজ হয়ে যাবে।
যে মানে চ্যাপ্টারটা টাফ আছে, মানে টাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করব, একদম কিছু একটা এইটা অলঙ্করণ করে ব্যাপারটা বুঝবো, প্রয়োজন নেই। এইভাবে যতটা যেইভাবে বুঝলে তোমার কাছে সহজ মনে হবে সেইভাবে বোঝার চেষ্টা করো, একদম বাচ্চা মতো করে একদম। ওকে, তাহলে দেখে নাও একটা বস্তু যখন বায়ুতে থাকবে তার উপরে তার নিজস্ব একটা ওজন থাকবে, সেই বস্তুটা যখন তরলের মধ্যে যখন নিমজ্জিত করবো বা জলের মধ্যে নিমজ্জিত করব, তখন তার উপরে দুটো বল ক্রিয়া করবে। একটা বস্তুর নিজস্ব ওজনের জন্য বস্তুটির ভর কেন্দ্রগামী বল একটা নিজের দিকে ক্রিয়া করবে, নিচের দিকে একদম। আর যেহেতু জলের মধ্যে আছে, জল কি করবে, বস্তুটির যেই পরিমাণ জল অপসারিত করবে, ঠিক সেই ওজনের বল একটা বস্তুটির বিপরীত দিকে, উল্টো দিকে বা ওজনের উল্টো দিকে উপর দিয়ে ক্রিয়া করবে। এই বলটা আমরা আবার প্লবতা বল বা প্লবক বল বলেছিলাম, এবং এই বলটাও প্লবতা কেন্দ্র বিন্দুগামী উপর দিয়ে ক্রিয়া করবে। এবারে কোন বলটা বেশি হবে, কোন বলটা কম হবে, হতে পারে প্রথম কেস হতে পারে কি, বস্তুর যে নিচের দিকে যে বল ক্রিয়া করছে সেই বলটা বস্তু দ্বারা অপসারিত তরলের থেকে, যে তরলের যে ওজনের যে বল হবে, যে বিপরীতগামী হচ্ছে তার থেকে বেশি হতে পারে, বা তার থেকে কম হতে পারে। বস্তুটা যে বল নিচের দিকে ক্রিয়া করছে, জল তার বিপরীত দিকে তাতে বেশি বল ক্রিয়া করছে, তাহলে এটাও হতে পারে। বা এইটা হতে পারে যে W1 = W2, অর্থাৎ বস্তুর দ্বারা অপসারিত বা বস্তুর যে ওজন নিচে দিয়ে ক্রিয়া করছে আর বস্তু ঠিক একই পরিমাণ বল উপর দিয়ে ক্রিয়া করছে, দুটো ইকুয়ালও হতে পারে। ওকে, তাহলে এই তিনটে কেস আজকে ডিটেলসে আলোচনা তোমাদের করে দেবো। তাহলে খুবই মনোযোগ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা প্রথম কেসটাই আলোচনা করবো, ফার্স্ট কেস। ফার্স্ট কেস নেব, কেস 1, এটাকে আমরা কেস আকারে লিখি। ওকে, কেস 1 তোমরা এইভাবে লিখবে, তাহলে একটু মানে একটা নতুন ল্যাঙ্গুয়েজ, নতুন জিনিস হলে নিজেকেও ভালো লাগে। যে কেস 1, কেস 2, কেস 3 এইভাবে। তাহলে কেস 1 কি, W1 > W2, অর্থাৎ বস্তুর ওজন যদি প্লবতা বলের থেকে বেশি হয় তাহলে বস্তুটি কী হবে, জলের মধ্যে ডুবে যাবে। হলো একটা জিনিস উপর দিকে পড়ছে, তুমি উপর দিকে ঠেলছো, একটা উপর থেকে একটা বস্তু নিচের দিকে পড়ছে, তুমি তাকে ঠেলছো, তা তুমি যে উপর দিকে চাগিয়ে তোমার থেকে সেই বস্তুর ওজনটা বেশি, তাহলে কী হবে, সেটা নিচের দিকে পড়ে যাবে। ঠিক একইভাবে ধরো W2 হচ্ছে কোনো একটা ব্যক্তি, সে কী হচ্ছে বস্তুটাকে নিচের দিকে ডুবতে মানে বাধা দিচ্ছে, উপর দিকে তুলে দিচ্ছে, কিন্তু বস্তুটা ওজন এতটা বেশি, এই W2 থেকে বেশি, তাহলে কি করবে, বাধাকে উপেক্ষা করে বস্তুটা নিচের দিকে ডুবে যাবে। তাহলে এই অবস্থায় বস্তুটি কি জলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা থাকবে। তাহলে এক্ষেত্রে বলতে পারি, এক্ষেত্রে বস্তুটি জলে সম্পূর্ণ নিমজ্জিত থাকবে। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে W1 > W2 হলে, অর্থাৎ বস্তুর ওজনটা প্লবতা বলের থেকে যদি বেশি হয় তাহলে অবশ্যই বস্তুটা জলের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, ভেসে থাকবে না, সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে যাবে। একটা সিম্পল এক্সাম্পল নিয়ে নাও, একটা তুমি 10টা ইট চাকা যদি 20টা ইট, তোমার হাতে যদি 100টা ইট দেওয়া হয় বা 100টা বই দেওয়া হয়, তাহলে সেই বইটা 100টা বই তুমি চাগাতে পারবে না। তাহলে কারণ তুমি বাধা দিচ্ছ, তুমি উপর দিকে তুলে রাখছো, কিন্তু এই বইগুলোর ওজন তোমার বাধার থেকে বেশি, তাহলে কী হবে, বইগুলো বাধা উপেক্ষা করে নিচের মধ্যে নেমে পড়বে। ঠিক একইভাবে যে W1টা, এই যে W1টা > W2 হলে তাহলে এই বস্তুটা অবশ্যই জলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যাবে, কিন্তু ওজনটা কি একই থাকবে, কিছুটা বাধা আমি দিয়েছিলাম, তো সেই বাধাটা কী হবে, মাইনাস করবে। তাহলে বস্তুর আপাত ওজন, তাহলে বস্তুর আপাত ওজন, বস্তুর আপাত ওজন তাহলে কত হবে, তরলের মধ্যে আপাত ওজন সেটা কত হবে, সিম্পলভাবে বলতে পারি কি, W1 - W2, যেই পরিমাণ বাধা দিচ্ছে সেই পরিমাণ বাধা মাইনাস। ওকে, তাহলে W1 - W2 হচ্ছে কি, বস্তুটার নিমজ্জিত অবস্থায় যে ওজন হবে সেই ওজনটা হচ্ছে W1 - W2। যেমন আমি এক্সাম্পল দিয়েছিলাম, 1 বালতি পূর্ণ জল যদি জলের মধ্যে রাখি কী হচ্ছে, সেটাকে হালকা মনে হয়, বায়ুতে রাখলে যেভাবে ভারী মনে হয় সেটা জলের মধ্যে রাখলে সেটা অনেকটা হালকা মনে হয়। তো W1 - W2। এবারে বস্তুর ঘনত্ব দেখতে হবে, আর জলের ঘনত্ব, বস্তুর ধরি, বস্তুর ঘনত্ব এবং আয়তন,
আয়তন যথাক্রমে বস্তুর ঘনত্ব হচ্ছে কি ρ1 এবং v1। ওকে, ρ1 এবং v1 জলের ঘনত্ব ও আয়তন ρ2, v2। ওকে, এটা তাহলে ρ2, v2, তাহলে W1 ইকুয়াল টু তাহলে আমরা বলতে পারি W1 মানে আমি একটা এখানে মুছে দিচ্ছি, তাহলে W1 মানে আমরা জানি কি m1g ধরলাম, তাহলে m মানে আমরা কি জানি m ইকুয়াল টু ρv, তাহলে এখানে বসাতে পারি কি ρ1 v1g, এটা হচ্ছে W1। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি অনুরূপভাবে আমরা বলতে পারি কি W2 ইকুয়াল টু ρ2 v2g। এবার দেখে নাও বস্তুর যে আয়তন হবে, এটা কয়েকটা জিনিস আমরা ক্লিয়ার থাকা দরকার, বেসিক কনসেপ্টগুলো একদম। বস্তুটা ধরো একটা লোহার টুকরো, এটাকে একটা লোহার টুকরো ধরলাম, এই লোহার টুকরোকে যদি আমি জলের মধ্যে ডোবাই, তাহলে লোহার টুকরোর যতটা মানে হবে, মানে যতটা ওজন হবে, সেই পরিমাণ ওজনের কি জল অপসারিত করতে পারবে? সেটা কখনো নয়। ধরো একটা সোলার ওজন বা একটা লোহার ওজন, দুটো সিমিলার আছে কিন্তু দুটো একই আয়তন, তাহলে কারো মানে ওজনটা বেশি হবে লোহার, কারণ তার ভরটা বেশি বলে। তাহলে এই লোহার টুকরোকে যদি আমি জলের মধ্যে ডুবিয়ে রাখি, তাহলে তার যে ওজন হবে সেই পরিমাণ জল কিন্তু অপসারিত করতে পারবে না। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি ρ1 W1 ইকুয়াল টু ρ1 v1g আর W2 ইকুয়াল ρ2 v2g। তাহলে এখানে আমরা বলতে পারি কি W1 গ্রেটার দেন W2, তাহলে এখান থেকে বলতে পারি কি ρ1 v1g গ্রেটার দেন ρ2 v2g। ওকে, এবার দেখে নাও দুটো যদি এগুলো জি ধ্রুবক আর ভি যদি ইকুয়াল হয়ে যায়, যদি দুটোর আয়তন সেম হয়ে যায় আয়তন হিসাবেটা, ওকে আয়তন যদি সেম হয় তাহলে বলতে পারি কি ρ1 গ্রেটার দেন ρ2। তাহলে এখান থেকে বোঝাচ্ছে কি বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্ব থেকে বেশি হয়ে যায়, তাহলে বস্তুটি অবশ্যই তরলের মধ্যে সম্পূর্ণ ডুবে যাবে। তাহলে এখান থেকে আরেকটা আমরা কনসেপ্ট বলতে পারি, যদি এইটা না জানি, এইটা না জানলো এখান থেকেও আমরা বলতে পারবো, তাহলে এই অ্যাকচুয়ালি আমরা পেলাম এখান থেকে এটা পেলাম, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে যদি বেশি হয়, বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে বেশি হলে বস্তুটি তরলে সম্পূর্ণ ডুবে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যদি বস্তুর ঘনত্ব, যার ঘনত্ব বেশি সে ডুবে যাবে, সোজা কথা, যার ঘনত্ব বেশি হবে সে ডুবে যাবে। তাহলে যদি বস্তুর ঘনত্ব যেই তরলে আমি ডুবাচ্ছি সেই তরলের থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে বস্তুটা অবশ্যই তরলের মধ্যে ডুবে যাবে। তা দুটো কেস এখান থেকে বুঝতে পারলাম, বস্তুর ওজন তরলের নিমজ্জিত অবস্থায় যে থাকলে তরলে যে প্রবণতা বল আছে তার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে বস্তুটা ডুবে যাবে, আর বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বতে যদি বেশি হয়ে যায় তাহলে বস্তুটা তরলের মধ্যে কী যাবে, ডুবে যাবে। যেমন কি এক খণ্ড লোহার টুকরো, সেটাকে এ করলে কি জলের মধ্যে রাখলে ডুবে যাবে, কারণ কি লোহার ঘনত্ব জলের ঘনত্ব থেকে অনেক বেশি, সেই কারণে কী হবে লোহাটা জলের মধ্যে ডুবে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার দেখে নাও, নেক্সট আমরা দ্বিতীয় কেসটা আলোচনা করবো। তাহলে এই কেসটা যদি বুঝতে পেরে যায়, পরের কেসগুলো আরও সহজ হয় তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে দেখেন আমরা পরের কেসটা নেবো, কেস 2। তাহলে এখানে দেখে নাও কেস 2 নিচ্ছে কি W1 লেস দ্যান W2, অর্থাৎ বস্তুটার ভর বা ওজনের থেকে প্লবতা বলটা অনেক বেশি হয় না। কিছু কিছু জিনিসকে দেখবে আমরা যে একটা
প্লাস্টিকের কোনো যে বলকে বা প্লাস্টিকের কোনো জিনিসকে জল চেপে জলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত করি, তারপরে ছেড়ে দিলে অটোমেটিকলি উপর দিকে উঠে যায়। তাহলে উপর দিকে উঠে যায় কী করে? তুমি একটা পরীক্ষা আকার করতে পারো, কোনো এক বালতি জল নেবে, সেখানে কোনো প্লাস্টিকের বা কোনো জিনিস কাঠকে হোক এরকম কোনো প্লাস্টিক জিনিসকে হাত দিয়ে বল প্রয়োগ করে সম্পূর্ণ জলের মধ্যে নিমজ্জিত করে দেবে, ডুবিয়ে দেবে, তারপর তাকে ছেড়ে দাও, দেখবে সেটা আবার উপর দিকে উঠে যায়। তার মানে কি, বস্তুটার যে ওজন আছে, বস্তুটার নিজস্ব যে ওজন আছে তার থেকে প্লবতা বলটা অনেক বেশি, সেই কারণে বস্তুটা উপর থেকে ভেসে বেড়ায়। তাহলে এক্ষেত্রে বস্তুর আপাত ওজন কত হবে? আপাত ওজন ইকুয়াল টু W2 মাইনাস W1, অর্থাৎ এক্ষেত্রে বস্তুর আপাত ওজন কী হবে? W2 মাইনাস W1, অর্থাৎ এখানে W2 কেন হলো? কারণ W2টা W1-এর থেকে বেশি, জলের প্লবতা বলটা বস্তুর ওজনের থেকে বেশি, সেজন্য W2 মাইনাস W1 হয়েছে। তাহলে এক্ষেত্রে কী বললাম, তাহলে বস্তুটা কী হয়ে যাবে, যখনই আমি চাপ দিই জলের মধ্যে, এটা জলের উপরে সম্পূর্ণ ভেসে বেড়াবে, অর্থাৎ এই কেসটা, এটা কেস 2, এটা কেস 2, এটা হচ্ছে কেস 1। তাহলে এটা হচ্ছে কেস 1 যেটা সম্পূর্ণ ডুবে গেছে, কেস 1। এটা হচ্ছে কেস 2, এটা হচ্ছে কি জলের উপরে ভেসে বেড়াচ্ছে, এইটা, তাই না? এটা হচ্ছে আমরা কেস 2, মানে এই অবস্থায় বস্তুটাকেও সম্পূর্ণ জলের উপরে ভেসে বেড়াবে। তাহলে W2 মাইনাস W1, তাহলে W1, তাহলে W1 ইকুয়াল টু ρ1 V1 G, আর এখানে W2 ইকুয়াল টু ρ2 V2 G। ওকে, তাহলে আমি যদি W1 লেস দ্যান W2, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো সেটা কি, যে ρ1 লেস দ্যান ρ2, ঠিক না? তাহলে এখান থেকে আমরা পাবো কি, ρ1 লেস দ্যান ρ2, অর্থাৎ জলের মানে বস্তুর যতটুকু অংশ জলের মধ্যে ডুবে আছে তার আয়তন আর অপসারিত জলের আয়তন সমান হবে। সেই জন্য দুটো আমরা আয়তন দুটো সমান করে সেখান থেকে V1 V2 যদি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই, যে ρ1 V1 G লেস দ্যান ρ2 V2 G, অর্থাৎ এখানে আমরা বলতে পারি বস্তুটির যতটুকু অংশ জলের মধ্যে ডুবে আছে ততটুকু আয়তন আর তার দ্বারা যতটুকু জল অপসারিত হয়েছে তার আয়তন দুটো সমান হয়ে গেলে তাহলে ρ1 লেস দ্যান ρ2, তাহলে এইটাই আমরা ফিরে পাবো। এখান থেকে আমরা কি বলতে পারবো, ρ1 লেস দ্যান ρ2, এখান থেকে আমরা বলতে পারবো কি, যদি বস্তুর ঘনত্ব জলের ঘনত্বতে মানে যার মধ্যে নিমজ্জিত করবো তার থেকে যদি কম হয়ে যায় তাহলে বস্তুটা জলের উপরে ভেসে থাকবে। তাহলে এখানে বলতে পারি আমরা বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের থেকে কম হলে বস্তুটি তরলের উপর ভেসে থাকবে, তাহলে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব থেকে যদি কম হয়ে যায় তাহলে বস্তুটা কী হবে, তরলের উপরে ভেসে বেড়ায়। যেমন কি জলের উপরে কোনো প্লাস্টিকের জিনিস ভেসে বেড়ায়, তো পারদের উপর লোহার টুকরো ভেসে বেড়ায়। তাহলে এদের কেন ভেসে বেড়ায়, লোহার টুকরো, লোহার ঘনত্ব আজ একটা, লোহার থেকে যে তরল যেই পারদের উপরে আমি রেখেছি পারদের ঘনত্ব অনেক বেশি, সেই কারণে পারদের উপরে লোহা ভেসে থাকে। তরলের উপরে কোনো কাঠ হোক বা কোনো প্লাস্টিক হোক সেইগুলো কী থাকে, ভেসে অবস্থায় থাকে। তাহলে কারণ কি ভেসে থাকে কেন, কারণ তার ঘনত্ব তরলের ঘনত্ব থেকে অনেকটাই কম, এই কারণে। ওকে, তাহলে এটা জায়গায় দ্বিতীয় কেস গেল। এবার 3 নম্বর কেসটা দেখে নাও। তার 3 নম্বর কেসটা কি, দুটো যখন ইকুয়াল হবে, তার 3 নম্বর কেস আমরা বলতে পারি W1 ইকুয়াল টু W2। তাহলে W1 ইকুয়াল টু W2 হলে তাহলে সেখানে কী হবে, এটা হচ্ছে 3 নম্বর কেস। ওকে, 3 নম্বর কেস। তাহলে দেখো না, বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব দুটো যখন সেম হবে তাহলে বস্তুটাকে সম্পূর্ণ নিমজ্জিত করলে ছেড়ে দিলে দেখে বস্তুর উপরে উঠতে উঠতে জলের মধ্যে যে কোনো একটা জায়গায় সে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকতে পারে। অর্থাৎ দেখে নাও এখানে বস্তুটা এরকম অর্ধেক নয়, এটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকবে, মানে তরলের মধ্যেই থাকবে, তরলের মধ্যে সম্পূর্ণ অবস্থায় নিমজ্জিত, অর্থাৎ মিশে যাবে পুরো একদম। যেহেতু দুটো ঘনত্ব সেম সেহেতু বস্তুটা ওই তরলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা থাকবে এরকম। তাহলে কী বললাম, এখানে আমরা বলতে পারি W1 ইকুয়াল টু ρ1 V1 G, ওকে, আর W2 ইকুয়াল টু ρ2 V2 G যদি হয়
তাহলে W1 ইকুয়াল টু W2 হলে সেখানের মধ্যে আর কি ρ1 V1 G ইকুয়াল টু ρ2 V2 G। তাহলে V1 V2 আর G যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ρ1 ইকুয়াল টু ρ2 হবে। তাহলে এখান থেকে আমরা কি বোঝাচ্ছি, যখন দুটি তরল আর বস্তু, যার মধ্যে আমি বস্তুটাকে ডোবাচ্ছি সেই বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব যখন দুটো সেম হয়ে যাবে তখন বস্তুটা তরলের মধ্যে ধীরে ধীরে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যাবে এবং ওই তরলের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারছে, ভেসে বেড়াতে পারবে। ওকে, তাহলে এটা কি হচ্ছে, যখন দেখেন, আর এই ক্ষেত্রে যেটা আমি সম্পূর্ণ ভেসে বেড়াতে বলতে পারি, এইখানটায় বস্তুটা কী হবে, একটা আংশিক নিমজ্জিত অবস্থা থাকবে। সেই ক্ষেত্রে আমরা আয়তন দুটো ইকুয়াল করেছিলাম। তাহলে এরকম কী হচ্ছে, আমার দ্বিতীয় কেসটার ক্ষেত্রে কী হবে, বস্তুটি তরলের মধ্যে আংশিকভাবে নিমজ্জিত অবস্থা থাকবে এবং কিছুটা পরিমাণ মানে ম্যাক্সিমামটাই কি ভেসে অবস্থা থাকবে। আর প্রথম কেসটা হচ্ছে বস্তুটা একদম নিমজ্জিত হয়ে নিচের দিকে থাকবে, ভেসে বেড়াবে। আর থার্ড নম্বর বা 3 নম্বর কেসটা কী হবে, যখন বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব দুটো সেম হয়ে যাবে তখন ওই বস্তুটা তরলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা থেকে যে কোনো জায়গায় ভাসতে পারে। ওকে, তাহলে এইটাই হচ্ছে এর 3 নম্বর কেস, অর্থাৎ বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব সেম। যেমন কি কোনো অ্যালকোহলপূর্ণ বা অ্যালকোহল মিশ্রিত অলিভ অয়েলের সঙ্গে যদি জলের মধ্যে ডোবানো হয়ে যায় বা জলে ওই ফোঁটা দেওয়া হয়, তাহলে ওই ফোঁটাটি, অলিভ অয়েলের যে ফোঁটাটি আছে, জলের যে বিন্দু ফোঁটাটি, ওটা জলের মধ্যে যে কোনো অবস্থায় থাকতে পারে। কারণ অলিভ অয়েল, অ্যালকোহল মিশ্রিত অলিভ অয়েলের যে ঘনত্ব হবে এবং জলের ঘনত্ব দুটো সেম থাকার জন্য ওর মধ্যে যে কোনো অবস্থায় ভেসে বেড়াতে পারে। তাহলে এই হচ্ছে 3টে কেস। তাহলে প্রথম কেসটা কি, বস্তুর ওজন তরলের ওজন থেকে বেশি হলে বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত হয়ে নিচের দিকে একদম নেমে যাবে, যেহেতু ওজনটা বেশি, ধীরে ধীরে নিচে দিয়ে নামবে। আর যদি W1 লেস দ্যান W2 হয়, অর্থাৎ বস্তুর ঘনত্ব বা বস্তুর ওজন তরলের ঘনত্ব বা তরলের ওজনের থেকে যদি কম হয়ে যায়, তাহলে কী হবে, বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত করে ছেড়ে দিলে বস্তুটা ধীরে 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 উপর দিকে উঠে যাবে এবং ভেসে যাবে। তার কিছুটা অংশ নিমজ্জিত অবস্থা থাকবে, যেমন কোনো প্লাস্টিক, কোনো কাঠ, যেরকম বলেছিলাম সেরকম, মানে একদম পুরোপুরি নয়, কিছুটা পরিমাণ তার মধ্যে ডুবে থাকবে। ওকে, এটাকে বলা হয় আংশিক নিমজ্জন অবস্থা। আর যখন W1 ইকুয়াল W2 হবে, অর্থাৎ জলের ঘনত্ব এবং বস্তুর ঘনত্ব দুটো সেম হয়ে যাবে, ρ1 ইকুয়াল টু ρ2 হবে, তখন বস্তুটি তরলের মধ্যে পুরো সম্পূর্ণ নিমজ্জিত হয়ে ওর মধ্যে পুরো মিশে যাবে। ওকে, এই 3টে কেস ঘটবে। ওকে, তো আসলে তোমার ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়েছে। তাহলে আজকে যেগুলো আলোচনা করলাম সেটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কোনো জায়গায় যদি ডাউট থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।